তো আমরা এখন দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হিসাব করা শিখব। তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হিসাবের ক্ষেত্রে তোমাকে অবশ্যই দুইটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। 1 নাম্বার, পাদবিন্দু জোড়া লাগানো থাকতে হবে। 2, সবসময় ছোট কোণ তোমাকে হিসাব করতে হবে। তো চলো আমরা একটু এক্সপ্লেন করি। তো ধরো আমার কাছে এই বরাবর থাকে একটা ভেক্টর, যেটাকে আমি বলতেছি এ ভেক্টর, আর এই বরাবর থাকে আরেকটা ভেক্টর, যেটাকে আমি বলতেছি বি ভেক্টর। তো আমার প্রথম শর্তে বলা ছিল দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগানো থাকতে হবে। চলো তো দেখি আছে কিনা। তো এ ভেক্টর তার শীর্ষবিন্দু এইটা, আর এইটা তার পাদবিন্দু। সেম টু সেম আমরা যদি বি ভেক্টর দেখি, এটা তার শীর্ষবিন্দু আর এইটা তার পাদবিন্দু। তাহলে দেখো দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগানো আছে। সো আমার এই ক্ষেত্রে এই যে কোণ, এই কোণটাই হবে আমার মধ্যবর্তী কোণ। সাধারণত মধ্যবর্তী কোণ আমরা আলফা দিয়ে প্রকাশ করি। সো আমাদের এই কোণটা হবে আলফা। সেকেন্ড বৈশিষ্ট্য, তুমি বলতে পারো ছোট কোণ নিতে হবে। আসলে দেখো, কেউ যদি বলতে যে এই যে কোণটা, এটাও তো দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ, তো এই কোণটা আসলে অনেক বড় হয়ে যেত। এজন্যই আমি সেকেন্ড কন্ডিশনে লিখছি তোমাকে বড় কোণ হিসাব করা যাবে না, সবসময় যেই কোণটা ছোট থাকে তোমাকে সেই কোণ হিসাব করতে হবে। তাহলে একটু বলো তো, যদি এই দিক বরাবর এ ভেক্টর হয়, এই দিকে যদি বি ভেক্টর হয়, সেই ক্ষেত্রে এই চিত্রে আলফার মান কত, আই মিন মধ্যবর্তী কোণের মান কত? তো বুঝেই গেছো, এই যে ভেক্টর সেটার পাদবিন্দু এখানে জোড়া লাগানো, আবার দ্বিতীয় যে ভেক্টর আছে সেটা শীর্ষবিন্দু, এটা পাদবিন্দু এখানে জোড়া লাগানো। সো আমার দুইটা ভেক্টরের পাদবিন্দুই জোড়া লাগানো আছে। তাহলে এই ক্ষেত্রে এই যে মধ্যবর্তী কোণ, অন্তর্ভুক্ত যে কোণ, এই যে অন্তর্ভুক্ত যে কোণ, এটাই হবে আমার মধ্যবর্তী কোণ। সো আমার এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণের মান কত দাঁড়ালো? 60 ডিগ্রি। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা দেখি। আমি তোমাকে বললাম এই দিক বরাবর একটা ভেক্টর আছে, সেটা হচ্ছে এ, আর বি ভেক্টর এই বরাবর থাকে, এইটা হচ্ছে আমার বি। তো আমি যদি তোমাকে এখন বলি এই কোণ হচ্ছে 30, এখন তুমি আমাকে মধ্যবর্তী কোণের মান বলবা। তো এই মধ্যবর্তী কোণের মান কি 30? না, এই মধ্যবর্তী কোণের মান কিন্তু 30 না। কেন না? চলো তো দেখি। এ ভেক্টর, এটা তার শীর্ষবিন্দু আর এইটা তার পাদবিন্দু, আবার বি যে ভেক্টর, তার এইটা শীর্ষবিন্দু, এইটা তার পাদবিন্দু। তাহলে তুমি দেখতেই পাচ্ছ একটা ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এই যে ভেক্টর, এই ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে অন্য ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগানো। তাহলে আমাদের যে কন্ডিশনটা দেয়া হচ্ছিল দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লাগানো থাকতে হবে, সেটা কিন্তু স্যাটিসফাই করে না। ক্লিয়ার? সো আমার এইখানে 30 কিন্তু মধ্যবর্তী কোণ না। এখন কোশ্চেন হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে আমি মধ্যবর্তী কোণ পাবো কিভাবে, সেটা একটা কোশ্চেন। তো এইটার অ্যান্সার দিতে গেলেই তোমাকে আগের যে আমি ভেক্টরের বৈশিষ্ট্য লিখে দিয়েছিলাম 1 নম্বরে, যে ভেক্টরকে কিন্তু মান এবং দিক একই রেখে কাট করা যায়, তোমাকে সেই কাট প্রসেসটা মেনটেন করতে হবে। আদারওয়াইজ তুমি কিন্তু এখানে মধ্যবর্তী কোণ বের করতে পারবে না। চলো আমরা একটু দেখি কি বলতে চাচ্ছি। তাহলে দেখো, এইখানে আমার যে বি ভেক্টর আছে, আমি যদি এটাকে একটু কাট করি, মান এবং ডিরেকশন সেম রেখে আমি যদি একটু কাট করি, দেখো এইভাবে খেয়াল করো ভালো করে, বি যে ভেক্টর ছিল সেটাকে আমি ডিরেকশন সেম রেখে দেখো কাট করতেছি, এই যে কাট। বলতে পারো এভাবে কেন করতেছেন, যাতে করে আমার দেখো দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লেগে যায়। সো দেখো এখন কিন্তু আমি সফল, যে আমার দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লেগে গেল। খেয়াল করছো? এইখানে দেখো দুইটা ভেক্টরের পাদবিন্দু কিন্তু জোড়া লেগে গেছে। আর আমি কাট এমনভাবে করলাম যেন আমার মান এবং ডিরেকশন সেম থাকে, এটা যেন চেঞ্জ না হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কি করলাম, এই যে ভেক্টর ছিল সেটাকে কাট করে সামনে নিয়ে চলে আসলাম। তাহলে এইবার তুমি দেখো তো অন্তর্ভুক্ত কোণ কত? এই একটা ভেক্টর যার পাদবিন্দু এখানে, আবার এই একটা ভেক্টর যার পাদবিন্দু এখানে। সো আমার এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণ দাঁড়ালো এইটা, এই যে কোণটা এটা। তো এই কোণ কত? আমার কোশ্চেনে দেওয়া ছিল এই কোণ হচ্ছে 30। সো আমরা কিন্তু জানি যে আমাদের পুরা কোণ, এই যে পুরা কোণ, এই পুরা কোণ হচ্ছে আমাদের 180। তাহলে আমাদের আলফা দাঁড়াবে 180 - 30। তো আমার এখানে মধ্যবর্তী কোণের মান 150।
আশা করি বুঝতে পারছো। তো ভেক্টরের ক্ষেত্রে সবসময় তোমাকে এই কাজ করতে হবে যে পাদবিন্দু জোড়া লাগানোর ব্যাপারটা এটা তোমাকে অবশ্যই মেনটেন করতে হবে। আমি আর একটা ম্যাপ দিই, একটু চিন্তা করো। তো আমি তোমাকে বললাম একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু, যারা খাতা কলম নিয়ে বসছো তারা একটু লেখো। একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে 3টা ভেক্টরকে নির্দেশ করলে, একটি সমবাহু ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে 3টা ভেক্টরকে নির্দেশ করলে সন্নিহিত 2টি বাহুর মধ্যবর্তী কোণ কত? তো চলো দেখি আমি কি বলতেছি। আমি বললাম যে একটা সমবাহু ত্রিভুজের 3টি বাহু একই ক্রমে 3টা ভেক্টরকে নির্দেশ করবে একই ক্রমে। তো দেখো ক্রম কিন্তু সেট ঠিক আছে, একই ক্রমে 3টা ভেক্টরকে নির্দেশ করে। তো এই ক্ষেত্রে আমি জিজ্ঞেস করলাম সন্নিহিত 2টা বাহু। সন্নিহিত বলতে কি বোঝায়? অ্যাডজাসেন্ট 2টা বাহু, যেমন এ একটা বাহু আর এ একটা বাহু। এই 2টা বাহুকে আমরা বলি অ্যাডজাসেন্ট বাহু বা সন্নিহিত বাহু। তো আমাদেরকে জিজ্ঞেস করা হলো এই 2টা সন্নিহিত বাহুর মধ্যবর্তী কোণ কত। এখন তুমি একটু দেখো তো যে এখানে এই যে ভেক্টর তার শীর্ষবিন্দু কোথায়? তার শীর্ষবিন্দু এই সামনে এখানে, আর তার পাদবিন্দু কোথায়? এইখানে। আবার তার সাথে যে সন্নিহিত বাহু আছে তার শীর্ষবিন্দু দেখো এখানে, আর তার পাদবিন্দু এখানে। তাহলে এখানে কি 2টা ভেক্টরের পাদবিন্দু একসাথে জোড়া লাগানো? না, জোড়া কিন্তু লাগানো না। সো তুমি এক্ষেত্রে কিন্তু বলতে পারবা না যে আমাদের মধ্যবর্তী কোণের মান 60। কিভাবে বললাম? সমবাহু বলা ছিল তাই। তো আমাদের মধ্যবর্তী কোণ কিন্তু 60 না। তো তোমাকে কি করতে হবে? পাদবিন্দু জোড়া লাগাতে হবে। সেক্ষেত্রে আমরা কি করব দেখো, এই যে ভেক্টর ছিল এটাকে কাট করে সামনে নিব। আচ্ছা, এখানে কাট করা যাচ্ছে না, সো আমি একটা কাজ করি। দেখো এই যে ভেক্টর এটাকে আমি কাট করে দেখো এই সামনে নিয়ে যাচ্ছি, এই যে এই সামনে নিয়ে গেলাম। এতে করে লাভ কি হলো? শীর্ষবিন্দু এখানে চলে আসলো আর পাদবিন্দু দেখো এখানে চলে আসলো। তাহলে এখন দেখো 2টা ভেক্টরের পাদবিন্দু কিন্তু জোড়া লেগে গেছে, তাই না? এখন 2টা ভেক্টরের পাদবিন্দু জোড়া লেগে গেল। সো আমার এই যে কোণ, এই কোণটাই আমার দাঁড়াবে 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ। তাহলে সেটা এখানে কত? 120 ডিগ্রি, কারণ পুরো কোণটাই আমার ছিল 180 ডিগ্রি। সো 180 - 60 মানে দাঁড়াচ্ছে 120। আশা করি বুঝতে পারছো। তো এইটাই ছিল আমার 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ। সো আমরা কি কি শিখলাম? ভেক্টরের প্রকাশ করা শিখলাম, ভেক্টরের কিছু বৈশিষ্ট্য দেখলাম, আর 2টা ভেক্টরের মধ্যবর্তী কোণ শিখলাম। এখন আমরা ভেক্টরের কিছু কতিপয় ডেফিনেশন দেখব। তো এই ডেফিনেশন তোমরা বই খুললে শুরুতেই দেখতে পারবে। তো আমি এর মধ্যে থেকে কয়েকটা ডেফিনেশন করাচ্ছি, বাকি তোমরা নিজের একটু বই খুলে দেখবে। যদি কোনোটা বুঝতে কষ্ট হয় সেটা আমাকে দেখায় নেবে। তো চলো আমরা শুরু করি। তো আমাদের ফার্স্ট ডেফিনেশনে আছে সমান ভেক্টর। তো সমান ভেক্টর কাকে বলে? বলা হয় যদি তোমার কাছে 2টা ভেক্টর থাকে, সে এটা একটা ভেক্টর আর ঠিক তার পাশে আরেকটা ভেক্টর দেখানো হলো এইটার একটা ভেক্টর। তো এই 2টা ভেক্টর যদি মান সেম থাকে, মান সেম বলতে এই যে অংশটা দেখতে পাচ্ছ এটা আর সেকেন্ড ভেক্টরের এই যে অংশ, আমরা তো জানি এই অংশটুকু ভেক্টরের মান নির্দেশ করে। সো এই 2টা ভেক্টরের মান যদি সেম থাকে, একটা কন্ডিশন স্যাটিসফাই হলো। 2, ডিরেকশন যদি সেম থাকে। দেখো 2টা ভেক্টরই কিন্তু সেম ডিরেকশানে, এই ভেক্টরটাও +x বরাবর, ইভেন নিচে যে ভেক্টরটা রাখা সেটাও কিন্তু আমাদের +x-এ রাখা। সো 2টা ভেক্টরের ডিরেকশন সেম। আরও একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে, সেটা হচ্ছে সমজাতীয়। এটা খুব গুরুত্বপূর্ণ। দেখো আমি একটা এক্সাম্পল দিই। ধরো তুমি যে প্রথম ভেক্টরটা অঙ্কন করছিলা সেই ভেক্টর ছিল ফোর্সের কোনো একটা ভেক্টর, মানে এটা এফ ভেক্টর ছিল। কিন্তু আমি সেকেন্ড যে ভেক্টরটা রাখলাম সেই ভেক্টরটা ত্বরণ নামক কোনো ভেক্টর ছিল। তাহলে বলো তো এরা কি সমান ভেক্টরের ভিতর পড়বে? তো অ্যান্সার হচ্ছে না, এরা সমান ভেক্টরের ভিতর পড়বে না। কারণ দেখো ফোর্সের জাত, বলের যে জাত আর ত্বরণের যে জাত, এই দুইটা কিন্তু সেম না। ঠিক আছে, ফোর্স আর ত্বরণ এই দুটা তো সেম না। সো এরা কিন্তু সমজাতীয় কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে না। সো এই ক্ষেত্রে এই দুটা ভেক্টর মান এবং দিক সমান ও একই হওয়া সত্ত্বেও এরা কিন্তু সমান ভেক্টরের ভিতর পড়বে না। হ্যাঁ, আমি যদি এখন বলতাম যে ত্বরণের পাশে ভরগুণ করে দাও, তাহলে তুমি কিন্তু জানো এম ইন্টু এ এটাকে কিন্তু ফোর্স বলে। সো সেই ক্ষেত্রে যেটা দাঁড়াচ্ছে, এই দুটা ভেক্টর কিন্তু তখন ফোর্সের জাত হয়ে যাচ্ছে, বলের জাত হয়ে যাচ্ছে, সমজাতীয় হচ্ছে।
সেই ক্ষেত্রে এরা অবশ্যই সমান ভেক্টরের মধ্যে পড়ে যাবে। তাহলে সমান ভেক্টরের বৈশিষ্ট্য কি কি? এক, তাদের মান সমান হতে হবে। 2 নাম্বার, ডিরেকশন সেম থাকবে, প্লাস তারা সমজাতীয় হবে। আর লাস্টের যে বৈশিষ্ট্য লিখছি, আশা করি এটা বুঝতে পারছো। দুইটা ভেক্টর দেখো সেম ডিরেকশানে, একই দিকে, সো সেম ডিরেকশানে যদি থাকে সেক্ষেত্রে আমাদের মধ্যবর্তী কোণ আলফা হবে 0 ডিগ্রি। যদি এটা বুঝতে কষ্ট হয়, যে তুমি বলছিলা যে আপনি তো শিখাইছিলেন পাদবিন্দু জোড়া লাগানো থাকতে হয়, সো আমি তোমাকে সেক্ষেত্রে বলবো ঠিক আছে তুমি কাট প্রসেস দেখো, এটাকে কাট করে এনে এর উপর বসায় দাও। তাহলে দেখো পাদবিন্দু কিন্তু জোড়া লেগে যাচ্ছে, সেক্ষেত্রে দুইটা ভেক্টরের মুখ একই দিকে থাকে, সো আমার আলফা হবে 0 ডিগ্রি। সো এটা অবভিয়াসলি একটা সমান ভেক্টরের ভিতর পড়বে। আমাদের 2 নম্বর ভেক্টর সদৃশ ভেক্টর। তো তো কি বলা হচ্ছে সদৃশ ভেক্টরে, যে ডিরেকশন সেম থাকবে, সমজাতীয় হবে, আর আলফা ইজ ইকালস টু 0 ডিগ্রি হতে হবে। তো এখানে দেখো মান সমান হওয়ার কোনো শর্ত কিন্তু বলা নেই। তো আমরা যদি একটু চিত্র এঁকে দেখি, এটা একটা ভেক্টর যেটাকে আমরা প্রকাশ করতেছি এ দিয়ে, আর ঠিক তার পাশাপাশি আরেকটা ভেক্টর দিচ্ছি সমান্তরালে, এইটা একটা ভেক্টর যা হচ্ছে বি। তো আমি তোমাকে বললাম এটা ফোর্সের কোনো না কোনো একটা ভেক্টর ছিল, এটাও ফোর্সের কোনো না কোনো একটা ভেক্টর ছিল। তাহলে দেখো দুইটা ভেক্টর কিন্তু সেম ডিরেকশানে থাকতেছে, এটাও যেদিকে এটাও কিন্তু সেম দিকে, সেটা অবশ্যই হবে সদৃশ ভেক্টর। ইভেন তারা দেখো সমজাতীয় থাকতেছে, এটাও ফোর্সের জাত, এটাও ফোর্সের জাত। তো যদি একই দিকে থাকে সেক্ষেত্রে আলফা আমাদের কত হচ্ছে 0 ডিগ্রি। তো এইখানে কিন্তু মান সমান হওয়ার কোনো শর্ত বলা নেই, ঠিক আছে। তো আমি একটা স্টেটমেন্ট বলি, তুমি বলো তো সেটা সত্য নাকি মিথ্যা। আমি যদি বলি সকল সমান ভেক্টর সদৃশ ভেক্টর হবে, এটা সত্য নাকি মিথ্যা? বলো তো চিন্তা করে। এটা অবশ্যই সত্য, কারণ সমান ভেক্টর হওয়ার জন্য মান সমান হওয়া জরুরি ছিল, কিন্তু সদৃশ ভেক্টরে কিন্তু আমাদের মান সমান হওয়ার কোনো শর্ত আরোপ করা হয় নাই। সো আমি যদি এখানে মান সমান করে ভেক্টর অঙ্কন করতাম, সেক্ষেত্রেও কিন্তু আমার ডিরেকশান একই দিকেই থাকতো, ডিরেকশন একই দিকেই থাকতো, সমজাতীয় থাকতো, মধ্যবর্তী কোণ আলফা 0ই থাকতো। সো তখনও কিন্তু সেটা সদৃশ ভেক্টরের মধ্যে পড়তো। আশা করি বুঝতে পারছো। আমাদের নেক্সট ডেফিনেশন বিপরীত ভেক্টর। তো শর্তে কি কি বলা হচ্ছে, মান সমান হবে, দিক বিপরীত হবে, সমজাতীয় হবে, আর আলফা ইজ ইকালস টু 180 ডিগ্রি থাকবে। চলো দেখি। সো আমি এইদিকে একটা ভেক্টর অঙ্কন করতেছি, যেটাকে আমি বলতেছি ফোর্স ভেক্টর, আর ঠিক তার বিপরীত দিকে মান সমান রেখে আরেকটা ভেক্টর অঙ্কন করতেছি। তো এটা F1 ভেক্টর, এটা আমাদের দাঁড়াচ্ছে F2 ভেক্টর। সো দেখো আমি এমনভাবে ভেক্টরটা অঙ্কন করলাম যে আমার এই মান আর এই মান যেন সমান থাকে। তাহলে 1 নম্বর কন্ডিশন স্যাটিসফাই করলো যে মান সমান হবে, দিক বিপরীত হতে হবে। হ্যাঁ দেখো দিক অবভিয়াসলি বিপরীত দিকেই থাকতেছে, একজন প্লাস এক্সে আর একজন মাইনাস এক্সে। প্লাস 3 নম্বরে বলা হচ্ছে সমজাতীয় থাকবে, সো এটাও ফোর্সের একটা জাত, এটাও ফোর্সের একটা জাত, সো অবশ্যই এটা সমজাতীয়। আর 4 নম্বর বৈশিষ্ট্যে বলা হচ্ছে আলফা ইজ ইকালস টু 180 ডিগ্রি হবে। হ্যাঁ অবশ্যই 180 ডিগ্রি। কীভাবে হয়, তুমি এই ভেক্টরটাকে কাট করো, এমনভাবে কাট করবে যেন ডিরেকশান আর মান সেম থাকে। তো দেখো এই যে আমি কাট করে বসাই দিলাম, সো আমার দুইটা ভেক্টরের পাদবিন্দু জোড়া লেগে গেল। এই অবস্থায় আমাদের মধ্যবর্তী যে কোণ সেটা কিন্তু 180 ডিগ্রি দাঁড়াচ্ছে, ঠিক আছে। আমাদের নেক্সটে আছে বিসদৃশ ভেক্টর। তো বিসদৃশ ভেক্টর কিন্তু অনেকটা সদৃশ ভেক্টরের মতো, তোমার এখানে মান সমান হওয়ার কোনো শর্ত আরোপ করা হয় নাই। সো আমরা এইভাবে অঙ্কন করতে পারি একটা ভেক্টর যা এই বরাবর প্লাস এক্স বরাবর ছিল, এবং সেটা ছিল এফ এর কোনো না কোনো একটা ভেক্টর, আরেকটা ভেক্টর যাকে আমি অঙ্কন করলাম ঠিক বিপরীত দিকে, এবং সেটা ছিল আমাদের F2 ভেক্টর। দেখো এখানে কিন্তু আমি মান সমান রাখি নাই, একটা ভেক্টর যার মান ছিল একটু বেশি, আরেকটার মান ছিল একটা কম। সো আমার এটা কিন্তু অবশ্যই একটা বিসদৃশ ভেক্টরের মধ্যে পড়বে, কারণ এইখানে বৈশিষ্ট্যে আমার মান সমান হওয়ার কোনো শর্ত আরোপ করা হয়নি, ঠিক আছে। আশা করি বুঝে গেছো। সো আমরা এই ক্ষেত্রেও বলতে পারি সকল বিপরীত ভেক্টর মাস্ট বি একটা বিসদৃশ ভেক্টরের মধ্যে পড়বে। আমাদের নেক্সটে আছে সমরেখ ভেক্টর। তো বৈশিষ্ট্যে কি কি বলা হচ্ছে, যে একই সরলরেখা বরাবর থাকবে, আলফা ইজ ইকালস টু 0 বা 180 ডিগ্রি হতে পারবে। বেসিক্যালি আমরা ফোকাস করব প্রথম বৈশিষ্ট্যে, যে একই সরলরেখা বরাবর থাকবে। তো এখানে দেখো আমি একটা ডটেড অংশ দিয়ে সরলরেখা এঁকে নিছি, এই যে আমাদের একটা সরলরেখা, এই ডটেড অংশটাই বেসিক্যালি আমার সরলরেখা, যার দৈর্ঘ্য আমি নাম দিচ্ছি AB।
তাহলে সেই হিসাবে তুমি একটু চিন্তা করো তো কে কে সমরেখ ভেক্টরের ভিতর পড়বে। সো হয়তো তুমি বলতে পারো আমি একটু নাম দেই, আমি একটা কাজ করি, এই ভেক্টরটাকে আমি পি ভেক্টর নাম দেই, এটাকে কিউ ভেক্টর, এটাকে আর ভেক্টর, আর এটাকে এস ভেক্টর। তো তুমি বলতে পারো যে হ্যাঁ, পি এবং কিউ অবশ্যই এই সরলরেখা বরাবর অবস্থান করে, সো পি এবং কিউ অবশ্যই সমরেখ হবে। এখন আমার কোশ্চেন, আর ভেক্টরটা কি সমরেখ হবে নাকি হবে না? আর ভেক্টর আই মিন এটা কি সমরেখ হবে নাকি হবে না? তো যদি তোমার অ্যান্সার হয় না, সো আমি বলবো তুমি ভুলের মধ্যে আসো। আর ভেক্টর কিন্তু অবশ্যই সমরেখ হবে। কেন হবে এটার ব্যাখ্যাই তো আমি সেই শুরু থেকে আলোচনা করে আসতেছি, যে ভেক্টরকে কিন্তু কাট করা যায়। তাহলে দেখো এটার মান এবং দিক সেম রেখে আমি কি চাইলে এটাকে এই সরলরেখার উপর বসাতে পারি না বলো? অবশ্যই কিন্তু পারি, কারণ ভেক্টরকে যে কোনো জায়গায় কাট করা যায়। মান এবং ডিরেকশন সেম রেখে ভেক্টরকে সব সময় কাট করা যায়। সো তুমি আর ভেক্টরকে যখনই এই সরলরেখার উপর বসাই দিবে, তখন কিন্তু সে একই সরলরেখা বরাবর চলে আসবে। সো আমাদের পি কিউ আর তিনটাই কিন্তু সমরেখ ভেক্টর। কিন্তু দেখো এস ভেক্টরটাকে তুমি জীবনে কোনো দিন এবি রেখার উপর বসাতে পারবে না। দেখো এস ভেক্টর সবসময় তোমার এরকম হবে, ঠিক আছে, এরকম হবে। এখন তুমি যদি বলো আপনি রোটেশন করে বসাই দেন, কেন করব? ভেক্টরকে তো এইভাবে কাট করাই যায় না। আমার কথাটা বুঝছো? সো এস ভেক্টর আমাদের কখনো সমরেখ ভেক্টর হতে পারবে না। আমাদের নেক্সট টপিক অবস্থান ভেক্টর। তো আমি তোমাকে বললাম এই যে একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4,3, এই বিন্দুটাকে গ্রাফে প্লট করো। সো আমার 4,3 এটাকে গ্রাফে প্লট করতে হবে। তো এটা খুবই ইজি, তুমি জানো যে কি করতে হবে। তোমাকে মূল বিন্দু থেকে এক্স অক্ষে 4 একক সরে আসতে হবে। তুমি জানো যে এক্স ওয়াই গ্রাফের এই পোর্শনটা এক্সের সহগ নির্দেশ করে, বাকি পাশে যেটা থাকে সেটা ওয়াইয়ের সহগ নির্দেশ করে। সো আমার মূলবিন্দু থেকে 1 ঘর, 2 ঘর, 3 ঘর, 4 ঘর, এভাবে 4 একক সরে আসতে হবে। সো আমি এটা আগে ক্লিয়ার করছি যে 1 একক তুমি তোমার ইচ্ছা মতো ধরতে পারবা। সো এইখান থেকে আমি সরে আসলাম 4 ঘর, তো এইটুকুর মান আমাদের 4। এবার সেখান থেকে আমাকে 3 একক ওয়াই অ্যাক্সিসে সরে আসতে হবে। তাহলে এখান থেকে আবারও আমি 1, 2, 3 একক পরিমাণ সরে আসলাম। তাহলে সেখান থেকে আমি চলে আসলাম ওয়াই অক্ষে কত একক? 3 একক। তো চলে আসার পর আমি যেই বিন্দুতে আসব সেটাই বেসিক্যালি কিন্তু আমার ছিল এই বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ আমাকে যদি কেউ জিজ্ঞেস করতো যে 4,3 বিন্দুটা আসলে কোথায়, সেক্ষেত্রে তুমি বলতা মূলবিন্দু থেকে 4 একক এক্স অক্ষে সরতে হবে, সেখান থেকে ওয়াই অ্যাক্সিসে 3 একক আসতে হবে, আসার পর আমি যেই বিন্দুতে পাবো সেটাই হচ্ছে ওই বিন্দুর স্থানাঙ্ক। এইটুকু আশা করি ক্লিয়ার। তো আমাদের অবস্থান ভেক্টর কাকে বলে? অবস্থান ভেক্টর বলে প্রসঙ্গ কাঠামো বা ত্রিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। এটাকে আমরা বলি প্রসঙ্গ কাঠামো, এক্স ওয়াই জেড, বেসিক্যালি এটাকে আমরা প্রসঙ্গ কাঠামো বলে থাকি। তো আমাদের প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে, আবারও ডেফিনেশন ভালো করে শোনো, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে কোনো বিন্দুর, এই যে সেই বিন্দু, এই যে সেই বিন্দু, প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু থেকে কোনো বিন্দুর অবস্থানকে যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যায় সেই ভেক্টরটাকে আমরা বলি অবস্থান ভেক্টর। আই রিপিট, আমি আবারও বলি, ভালো করে বোঝো। তো আমাদের সেই যে বিন্দুটা সেটা ছিল এখানে। তাহলে ডেফিনেশন বলতেছে প্রসঙ্গ কাঠামোর মূলবিন্দু আই মিন 0, 0 থেকে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করা যাবে সেই ভেক্টরটাকে আমরা বলতেছি অবস্থান ভেক্টর। মানে এই যে অতিভুজ, এই অতিভুজ বরাবর আমরা যে ভেক্টরটাকে নিব সেই ভেক্টরটাকে আমাদেরকে বলা হচ্ছে অবস্থান ভেক্টর। তো অবস্থান ভেক্টরকে আর দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের আর দিয়ে। এটাকে রেডিয়াস ভেক্টর বা বাংলায় ব্যাসার্ধ ভেক্টরও বলে। এটাকে কেন ব্যাসার্ধ ভেক্টর বলে এটা আমরা কৌণিক গতিতে শিখব, মানে নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টারে শিখব। আপাতত জেনে রাখো যে অবস্থান ভেক্টরকে আর ভেক্টর দিয়ে প্রকাশ করা যায়, ঠিক আছে? আচ্ছা, এখানে আমি আরেকটা ইনফরমেশন দিব। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি এই যে বিন্দুটা বা বস্তুটা যেটা এখানে রাখা, এই বস্তুটার সরণের মান কত? সরণ তো একটা ভেক্টর রাশি, আমি তোমাকে জিজ্ঞেস করতেছি সরণের মান কত? বলো তো অ্যান্সার কত হবে? সো আশা করি 19 থেকে তুমি শিখে আসছো সরণ কাকে বলে। শর্টেস্ট ডিস্টেন্স, মধ্যবর্তী সরলরৈখিক দূরত্ব। তাহলে এই বিন্দুটার যারটা শুরু হচ্ছিল কোথা থেকে? মূল বিন্দু থেকে। আর তার ফাইনাল ডেস্টিনেশন কোথায়? এই বিন্দুতে।
এটা তার আদিবিন্দু ইনিশিয়াল পয়েন্ট, এটা তার ফাইনাল পয়েন্ট। সো আমাদের শর্টেস্ট যে ডিস্টেন্স মানে সরলরৈখিক যে দূরত্ব সেটা কিন্তু এই লাইনটা, ঠিক আছে না? সেটা আমাদের এই লাইনটা। তো এই লাইনটার মান কত? √3a² প্লাস 4a²। সো আমাদের মান দাঁড়াবে 5, তাই তো? আর আমি তোমাকে একটু আগে কিন্তু বলছিলাম যে ওই বরাবর যে ভেক্টরটা বসে থাকে সেটাই কিন্তু অবস্থান ভেক্টর। মানে এই যে অতিভুজ, খেয়াল করো ভালো করে, এই যে অতিভুজ, তো এই যে আমার যে অতিভুজ, এই অতিভুজ বরাবর যেই ভেক্টরটা বসে আছে সেটা কিন্তু অবস্থান ভেক্টর। আর আমরা কিন্তু জানি যে তীর চিহ্ন বাদে যে পোর্শনটা পড়ে থাকে সেটাই কিন্তু ওই ভেক্টরের মান নির্দেশ করে। সো আমি অবশ্যই বলতে পারি যে আমার অবস্থান ভেক্টরের মান আসলে অতিভুজের লেন্থ, বলতে পারি আমার অবস্থান ভেক্টরের মান অতিভুজের দৈর্ঘ্য। সো আমি আলটিমেটলি যেটা বলতে চাচ্ছি, অবস্থান ভেক্টরের মান আসলে আর কিছুই না, সরণের মান নির্দেশ করে। দেখো এটা ক্লিয়ার কিনা? তো আমি কি বললাম আরেকবার বলি, যারা ধরতে পারোনি ব্যাপারটা তারা একটু দেখো। আমি যেটা বলতেছিলাম যে অবস্থান ভেক্টর কাকে বলে? কোনো বিন্দুর অবস্থানকে আমরা যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করি সেটাই বেসিক্যালি অবস্থান ভেক্টর। আবার তুমি যদি একটু খেয়াল করে দেখো, এটাই কিন্তু আমার সরণ, এটাই হচ্ছে আমার সরণ। সো আমি দাবি করতে পারি আমার অবস্থান ভেক্টরের মান যে কোনো বিন্দুর সরণ নির্দেশ করে। সো এটাই আমি আসলে এখানে এক্সপ্লেইন করছি যে অবস্থান ভেক্টরের মান বস্তুর সরণ নির্দেশ করে। ক্লিয়ার? ওকে, আমাদের পরবর্তী টপিক একক ভেক্টর। তো আমাদের ভেক্টরে এই টপিকটা অনেক গুরুত্বপূর্ণ, একক ভেক্টর। তো চলো আমরা দেখি একক ভেক্টর কি জিনিস। আমরা বৈশিষ্ট্যগুলো একটু পরে দেখি, তোমরা পজ করে বৈশিষ্ট্যগুলো একটু লেখো, আমি এটা এক্সপ্লেন একটু পরে করতেছি। তো আমি ডেফিনেশনটা লিখি নাই, ডেফিনেশনটা তোমরা খাতায় লিখে নিতে পারো। তো একক ভেক্টরের ডেফিনেশনটা এমন, যে সকল ভেক্টরের মান একক তাদেরকে একক ভেক্টর বলে। কি লিখবে? যে সকল ভেক্টরের মান একক তাদেরকে একক ভেক্টর বা ইউনিট ভেক্টর বলে। একক ভেক্টরকে প্রকাশ করা হয় ছোট হাতের ক্যাপিটাল দিয়ে, আই মিন এ, বি, সি, তুমি চাইলে আই, জে, কে, এগুলো যা খুশি তাই দিয়ে প্রকাশ করতে পারবা। আই মিন তোমাকে অবশ্যই ছোট হাতের ক্যাপিটাল নিতে হবে আর তার মাথায় একটা টুপি পরাই দিতে হবে, টুপি পরাই দিবে। এইগুলো সবই হচ্ছে আমাদের একক ভেক্টরের সাইন। ঠিক আছে? তাহলে আমাকে একটু বলো তো যে আমি পাশে যদি একটা মডুলাস দেই তো এটার মান কত হবে? তো বাই ডেফিনেশন তুমি বুঝতেই পারতেছো যে এটার মান কিন্তু 1 হবে, কারণ আমি ডেফিনেশনেই বললাম যে সকল ভেক্টরের মান 1 তাদেরকে একক ভেক্টর বলে। সো আমি যদি এখানে কে ক্যাপের পাশেও মডুলাস দেই সেটা থেকে মান বের হবে কত? 1। ঠিক আছে? আর এগুলো একক ভেক্টরে প্রকাশ করা হয়, যে কোনো ছোট হাতের ক্যাপিটাল নিয়ে মাথায় টুপি পরাই দেওয়া যাবে। আচ্ছা চলো আমরা একটু দেখি একক ভেক্টর বুঝি। সো আমরা আবারও চলে যাচ্ছি সেই কোঅর্ডিনেট কাঠামোতে। আমি তোমাকে বললাম 4 নিউটন বল 30 ডিগ্রি কোণে উত্তর পূর্ব দিকে আছে, আই মিন নর্থ ইস্টে আছে, এটাকে প্রকাশ করো। সো তুমি বলবে এটাই তো কোনো ব্যাপার না, মূলবিন্দু থেকে এই দিকে একটা ভেক্টর ড্র করে দিতে হবে যেটা নর্থের সাথে অ্যাঙ্গেল করবে 30 ডিগ্রি। এটা আমি আগেই ক্লিয়ার করছি। এখন এই ভেক্টরের মান কত সেটা আমাদের কোশ্চেনেই দেখানো আছে, 4 নিউটন হবে। তো এইখান থেকে তুমি 4টা একক কেটে নাও, 1, 2, 3, 4, কারণ আমরা আগেই ক্লিয়ার করছি তীর চিহ্ন বাদে যে অংশটুকু থাকে সেটা ভেক্টরের মান রিপ্রেজেন্ট করে। এখন এই যে এক ভাগগুলো আমি কাটছি, একটু খেয়াল করো, এই যে এক ভাগগুলো আমি কাটছি সবগুলোর মানে কিন্তু 1। সো আমি দাবি করতে পারবো এইগুলো সবই আসলে একটা স্বতন্ত্র একক ভেক্টর। আই মিন এইটা দেখো একটা ইউনিট ভেক্টর, ইভেন ঠিক তার পরের যে অংশটা অর্থাৎ এটাও কিন্তু একটা ইউনিট ভেক্টর, কারণ তার মান হচ্ছে 1। ইভেন তার পরের যে অংশটা, এই যে অংশটা, সেটাও কিন্তু একটা ইউনিট ভেক্টর। ইভেন তারপরের যে অংশটা, আই মিন এটাও কিন্তু একটা ইউনিট ভেক্টর। আশা করি বুঝতে পারছো আমি কি বোঝাতে পারছি, কি বলতে চাচ্ছি। অর্থাৎ দেখো এই ভেক্টরের মান কত ছিল? 4। তো সেটাকে আমি সমান 4 ভাগে ভাগ করলাম, তাহলে প্রত্যেকের ভাগে কতটুকু মান করে গেল? 1 ইউনিট মান করে গেল। তাহলে প্রত্যেকের ভাগে যেহেতু মান 1 ইউনিট করে গেছে, সবাই কিন্তু এক একটা ইন্ডিভিজুয়াল একক ভেক্টর ছিল। ঠিক আছে?
আমাদের বৈশিষ্ট্যগুলো আমরা একটু দেখি। ফার্স্ট বৈশিষ্ট্যে বলা এটা সবসময় মূল ভেক্টরের দিকে থাকবে। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে আমি যতগুলো একক ভেক্টর কাটছি সবগুলো কিন্তু মেইন ভেক্টরের ডিরেকশনেই থাকে। এ দেখো সবগুলো মূল ভেক্টরের ডিরেকশনেই কিন্তু ছিল। সো আমাদের ফার্স্ট বৈশিষ্ট্য অবশ্যই মেইনটেইন হলো। তো বলতে পারো এটা লেখার কি আছে, আসলে এটা আমাদের কোশ্চেনে মাঝে মাঝে এমসিকিউতে এমন দেয় যে একক ভেক্টর এবং মূল ভেক্টরের মধ্যবর্তী কোণ কত। তাহলে তুমি জানো একক ভেক্টর তো সবসময় মূল ভেক্টরের ডিরেকশনেই থাকবে। সো আমাদের অ্যান্সার হবে 0 ডিগ্রি। ঠিক আছে, এবার আসো সেকেন্ড বৈশিষ্ট্য কি বলা, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে একক ভেক্টর পাওয়া যাবে। চলো তো দেখি। সো আমার এখানে একক ভেক্টর বেসিক্যালি কয়টা, 1 2 3 4। তো আমরা একটু দেখি, আমরা ধরলাম এটা একটা একক ভেক্টর এ ক্যাপ। তো এরকম চারটা একক ভেক্টর, মিলে কিন্তু আমার এই যে ফোর্স ভেক্টর সেটাকে গঠন করছে, একমত কিনা? এরকম চারটা একক ভেক্টর মিলে আমার ফোর্স যে ভেক্টর সেটাকে গঠন করছে, তাই তো? আচ্ছা, এই ভেক্টরটাকে আমি প্রকাশ করলাম ধরো এ ভেক্টর দিয়ে। তুমি চাইলে এফ ভেক্টর দিয়ে প্রকাশ করতে পারো, আমি প্রকাশ করছি এ ভেক্টর দিয়ে। তাহলে এই চারটা একক ভেক্টর মিলে আমার গঠন করে এ ভেক্টর, লিখতে পারি? আচ্ছা, সো আমার কি দাঁড়ালো, 4a ক্যাপ ইজ ইকুয়ালস টু এ ভেক্টর। তাহলে দেখো তো এ ক্যাপ সমান কত থাকে, এ ভেক্টর বাই 4। আচ্ছা, এই 4টা আসলে কি ছিল? এই 4টা ছিল এ ভেক্টরের মান না? 4 নিউটন কি ছিল? ফোর্সের মান। সো আমি নিচে লিখতে পারি এই 4টা অ্যাকচুয়ালি ছিল এ ভেক্টরের মান। মান মানে কি? মডুলাস। অর্থাৎ আরও লেখা যাবে এ ভেক্টর বাই এ, লেখা যায়। সো আমরা এখান থেকে একক ভেক্টরের আরেকটা ডেফিনেশন দিতে পারি, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হলে সেটাকে একক ভেক্টর বলা যাবে। তো আমাদের সেকেন্ড কন্ডিশনে এটাই লেখা, যে কোনো ভেক্টরকে তার মান দ্বারা ভাগ দিলে একটা একক ভেক্টর পাওয়া যাবে। থার্ড কেস, আমাদের বলা একক ভেক্টরের কাজ দিক নির্ধারণ করা। তো চলো এটা আমরা একটু দেখি। ধরো আমরা পৃথিবীর সবাই মিলে ডিসিশন নিলাম, সিদ্ধান্ত নিলাম যে এক্স এক্সিস বরাবর, এক্স অক্ষ বরাবর একটা একক ভেক্টর ক্রিয়া করে, যেটা হচ্ছে আই ক্যাপ। এখন আমি যদি তোমাকে বলি তাহলে এখন থেকে এক্স অক্ষে যত স্কেলার রাশি যাবে সবাইকে আমি ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারবো। কথাটা সত্য নাকি মিথ্যা একটু চিন্তা করো তো। আমি আবারও বলি, আমরা পৃথিবীর সবাই সিদ্ধান্ত নিলাম যে এক্স অক্ষে একটা ইউনিট ভেক্টর বসে থাকে যেটা আই ক্যাপ। এখন আমি যদি দাবি রাখি যে এক্স অক্ষে যত স্কেলার রাশি থাকবে সবাইকে আমি ভেক্টর বানাতে পারবো, সত্য নাকি মিথ্যা? অ্যান্সার কিন্তু সত্য। সে আমি একটা এক্সাম্পল দিই। আমি তোমাকে বললাম 4 নিউটন বল এক্স অক্ষ বরাবর ক্রিয়া করে, কোন বরাবর থাকে? এক্স বরাবর। এখন দেখো আমরা চাইলে মুহূর্তের মধ্যে এফকে ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো। কিভাবে? তুমি জানো ভেক্টরকে প্রকাশ করার জন্য দরকার হয় তার মান আর হচ্ছে দিক। সো মান তো তোমাকে কোশ্চেনে বলেই দেওয়া হলো, মান হচ্ছে 4। আর কি দরকার? দিক। সো আমরা কিন্তু পৃথিবীর সবাই সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এক্স অক্ষে যে ইউনিট ভেক্টর বসে থাকে সেটা আর কিছু না, সেটা হচ্ছে আই ক্যাপ। তাহলে তুমি যদি এখন এখানে আই ক্যাপ বসায় দাও, তোমার দেখো মানও রেডি, ডিরেকশনও রেডি। সো আমার ফোর্স কিন্তু ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট হয়ে গেল। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, আর একটা কথা এমনি জিজ্ঞেস করি, যে একক ভেক্টর কারো পাশে বসালে সেটার মান পরিবর্তন হয় কিনা, বলতে পারবা? অ্যান্সার কিন্তু না। কারণ দেখো এই যে আই ক্যাপ, এই আই ক্যাপের মান কিন্তু 1 ছিল। সো তুমি 4-এর সাথে যদি 1 গুণ করো সেটার মান কিন্তু 4ই থাকবে। সো আমার মানের কিন্তু কোনো চেঞ্জ আসবে না। সুবিধা হলো যে আমার ডিরেকশন ফিক্সড হয়ে গেল। এটাই ছিল আমার 3 নম্বর বৈশিষ্ট্য।